মজা পাচ্ছিস না? বল 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 বল। আসল মজা, আসল মজা তুই এবার পাবি। সুখ কাকে বলে? তো শালি কুমারী এখনো, তাই না? হ্যাঁ, বুঝি শরীরের মজাই আলাদা। হ্যাঁ, অবশ্য আমারও প্রথম রাত আছে। বুঝিস সাথে আর জীবন মনে থাকতে রাতটা কোনো বেটা আমার মতন তোকে সুখ দিতে পারবে না। শুধু চুপ মজা নিয়ে যাচ্ছ। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা আবারও চলে এলাম নতুন একটি গল্প নিয়ে তোমাদের এই চ্যানেল গল্প বাক্স আমারতে। আজ এই গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক বন্ধুদের জন্য, তাই ছোট বন্ধুরা গল্পটি থেকে দূরে থাকো। বিশ্ব বাংলা বিরাট গল্প ভাণ্ডার, সেই গল্প ভাণ্ডারের মধ্যে দিয়ে আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নিশি পড়ি মুকুলিকা দাসের কলমে। যেহেতু গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্ক বন্ধুদের জন্য, তাই অবশ্যই হেডফোন লাগিয়ে গল্পটিকে শুনুন আর কমেন্টের মাধ্যমে জানান আপনাদের কেমন লাগছে আমাদের এই গল্পগুলি। চলো এবার আমরা গল্পতেই প্রবেশ করি। স্বপ্নের জগতে আজ পূর্ণিমা। রানার মন বলছে আজ দেখা পাবে তার। তাকে দেখতেই তো রানার স্বপ্নে আসা যাওয়া। এই স্বপ্নের জগতে শুধু বুড়িমাকে চেনেও। ঠিক 15 দিন আগে বুড়িমা কথা দিয়েছিল এমনই এক রাতে সে আসবে, যেদিন আকাশে গোল শ্বেত শুভ্র চাঁদ স্বমহিমায় শাসন করবে একটি নিশি, যেদিন বাতাসে ছড়িয়ে যাবে ঠান্ডা জ্যোৎস্না, আর সমস্ত বাতাস জুড়ে ছড়িয়ে যাবে অদ্ভুত মায়া মাখানো গন্ধ। সেদিন সে আসবে। রানা আজ রাতে সে গন্ধ পেয়েছে। রানা নিশ্চিত এই গন্ধ শুধু তার শরীর থেকেই মেলে, অন্য কোনো মানব শরীরে সে গন্ধ নেই। সেই বুড়িমা বলেছিল যে শরীর খুঁজে চলেছে রানা, সে নাকি নিশি পড়ি। নিশি পড়িও নাকি তারই অপেক্ষায়। পরবর্তী পূর্ণিমা এলেই সেই শরীর তার, সেই নিশি পড়ি তার জীবনের জন্য। খেলার পুতুলের মতো রানা তখন খেলতে পারবে তাকে নিয়ে। রানা প্রথম যেদিন এই স্বপ্নটা দেখেছিল জিজ্ঞেস করেছিল বুড়িমাকে, স্বপ্নের জগতে নিশি পড়ি কি বাস্তবের জগতে আসে না? স্বপ্নে তো শুধু দেখা যায়, না ছোঁয়া যায়, না গন্ধ নেওয়া যায়। তবে বুড়িমা বলেছিল এই স্বপ্নের জগতে প্রতিদিন থাকতে থাকতে এটাই বাস্তবের চাইতেও বাস্তব হয়ে উঠবে। আস্তে আস্তে ধোঁয়াশায় ঢেকে যাবে বাস্তবের কর্কশ জগৎ। এই কল্পনার জগতের সেও হয়ে উঠবে একজন। রানা সেই সৌন্দর্যকে আজ ছুঁয়ে দেখবে। এতদিন শুধু দূর থেকে স্বপ্ন দেখেছে, দূর থেকে তার শরীরের সুগন্ধ কল্পনা করে নিয়েছে মাত্র। আজ তার সাথে মিলনের রাত তার। আজ তার সাথে কামনা বাসনা মিটিয়ে নেওয়ার কি দারুণ সুযোগ। তারপর থেকে সেই নিশিপড়ি রানার, শুধু রানার। এত কিছু ভাবতে ভাবতে রানা ঢুকে পড়ে পুরনো বাড়িটায়। এখানেই সে আসবে। প্রথমে অবশ্য বুড়িমার সঙ্গে দেখা করা দরকার। সদর দরজা পেরিয়ে রানা ঢুকে পড়ে অন্ধকার হল রুমে। ডাকতে থাকে, বুড়িমা, ও বুড়িমা, বুড়িমা। কারোর সাড়া নেই। অবাক হয় রানা, কোথায় গেল? বুড়িমা, ও বুড়িমা, আরে কোথায় তুমি? আমি এসে গিয়েছি, তুমি যে বলেছিলে আমায় আজ আসতে। তবুও ঘরে কারোর সাড়া নেই। রানা অবাক হয়। আস্তে আস্তে ভিতরের ঘরে ঢুকে পড়ে। ঘরটা বেশ আলো আধারি। একটা পালক খোলে, জানালা দিয়ে চুইয়ে চুইয়ে ঢুকছে চাঁদের আলো। সেই আলোতে ঘরটা যেন মায়াবী হয়ে উঠেছে। রানা দেখলো ঘরটার ঠিক মাঝখানে এক সাদা পোশাক পরিহিতা নারী রানা থেকে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। সে কেমন হালকা হালকা নড়ছে, যেন মঞ্চপুত কোনো সাপ। রানার গাটা শিরশির করে উঠল। পরিবেশটা কেমন আধি ভৌতিক। তবুও রানা এগিয়ে যায়, কারণ রানা সেই নারী শরীরটার তীব্র গন্ধ পেতে শুরু করেছে। এই রানা সেই নিশিপুরি নয় তো? রানা অনেক কাছে চলে যায় নারী মূর্তিটার, হাত বাড়িয়ে দেয় তার কাঁধটা ছোঁয়ার জন্য। ওর হাত কাঁপছে, তবুও প্রবল কামে কম্পিত রানা ভয় প্রতিরোধ করে কাঁধে হাত রাখে নারী মূর্তিটির। কাঁধে হাত রাখতেই নারী মূর্তি থেমে যায়। রানার পুরো শরীরটা ঘামতে শুরু করেছে। নিশিপুরিও কি এবার তাকে ছোবে? ওর শরীরের নরম অংশগুলো কি লেপটে যাবে রানার লোমশ বুকে? নারী মূর্তি আস্তে আস্তে রানার দিকে ঘোরে। ততক্ষণে মায়াবী ঘরটার পরিবেশ পাল্টাতে শুরু করেছে।
হঠাৎ করে দমকা বাতাস ঢুকতে শুরু করেছে ঘরে। জানালাটা দুটো পাল্লাই দড়াম করে আওয়াজে খুলে যায়। শো শো শব্দে পুরো ঘর জুড়ে যেন দুরন্ত এক ঘূর্ণিপাক খাচ্ছে। সেই হাওয়ায় নারী মূর্তির মুখ থেকে পর্দা সরতেই ভীষণ আতঙ্কে এসে ছিটকে পড়ে যায় মেঝেতে। নারী মূর্তির পুরো গলে গিয়েছে যেন, পাশ থেকে চাল টুটকে ঝুলছে। বাম চোখের কোটরটা পুরো গর্ত, চোখের ভেতরের মনেও যেন গলে গিয়েছে। বাম পাশের চোখটা শুধু ঠিক আছে, শুধু তাই নয়, নারী মূর্তির অনাবৃত বাম হাতের দিকটাও কিছুটা ছলছানো, এক দু জায়গায় ক্ষয়ে যাওয়া হাড়ও দেখা যাচ্ছে। আরো তীব্র হাওয়ার ঝাপটা এসে অনাবৃত করে দেয় পুরো শরীরটা। রানা এতক্ষণ চিৎকার করছিল নারী মূর্তির ভয়ঙ্কর চেহারা দেখে, কিন্তু নগ্ন শরীরটা বেরিয়ে আসতেই সে আর নিজেকে সংবরণ করে রাখতে পারল না। মুখ, গলা, হাত যতটা না পোড়া বিভৎস, শরীরের গঠন ততটাই সুন্দর। কিছুক্ষণের জন্য রানা যেন ভয় পেতে ভুলে গেল। ওর কোনোভাবেই মনে হচ্ছে না এটা কোনো বিকৃত চেহারার নারীর শরীর। রানা হাঁ করে গিলতে থাকে শরীরটা। সুগঠিত বুক, নিখুঁত কোমর, ভরাট নিতম্ব, এই শরীরটাই রানা বারবার খুঁজেছে বেশ্যালয়ে ঝোপে ছাড়ে হচ্ছে নাকি শরীর দেহে মায়ের বয়সী কোনো নারীর সাথে সম্ভোগে। বাসে ট্রেনে চোখ দিয়ে শরীরের পর শরীর মাপতে মাপতে কাজের জায়গায় সুযোগ হাতিয়ে নেওয়া শরীরের কোনো খোঁজে। এই শরীরের জন্য কত কত বিনিদ্র রাত পেরিয়ে স্বপ্নের দেশের বাসিন্দা হওয়া। খালি খালি ভয় পাওয়া রানা উঠে দাঁড়ায় বীর তর্পে। আস্তে আস্তে সেই কই নারীর দিকে সে আসছে তখন। রাধাভোগের চেহারা, হোক বিকৃত হাত, অক্ষত শরীর দিয়ে তার ফুকা শরীরের খিদে মেটাবে। কিছু মুহূর্ত পর রানা ঝাঁপিয়ে পড়ে সেই আধ পোড়া নারী শরীরটার দিকে। মেয়েটি কোনো চিৎকার করছে না, সে জানতো এমনটাই হবে। নারী শরীরটির ওপর ঝাঁপিয়ে পড়ে রানা নিজেকে অনাবৃত করতে থাকে। তার সমস্ত দৃষ্টি নিবদ্ধ শুধু মেয়েটির নিম্নাংশে, ওপরে ঝলঝলা অংশের ওপর তার ভয়। সম্ভোগ শেষ। রানা নিজেকে আলাদা করে নিতে চায় নিশিপরির দেহ থেকে, কিন্তু এই কি, ও পারছে না কেন? নিশিপরি যে ওকে শক্তভাবে জড়িয়ে ধরে রেখেছে। রানা কিন্তু নিজেকে ছাড়াতে পারছে না। নিশিপরির দেহ থেকে যেন বেরিয়ে আসছে অগ্নিস্ফুলিঙ্গ, ক্রমশ পুড়িয়ে দিচ্ছে রানার শরীর। রানা এবার ছটফট করতে থাকে। স্বপ্নের মায়াজাল কেটে গিয়েছে তার। রানা খুব চেষ্টা করছে তার ঘুম যাতে ভেঙে যায়। সে যেন ধর্মড়িয়ে উঠে বসে, কিন্তু কিছুতেই পারছে না। কাঁপছে রানার শরীর, গোয়াতে শুরু করেছে সে, পাও নাড়াতে পারছে না। স্লিপিং প্যারালাইসিসেও বোধহয় এতটা বাড়াবাড়ি হয় না। অন্যদিকে নিশিপরির দেহ ক্রমশ পুড়ছে পড়ছে রানার দেহ। রানা চিৎকার করতে পারছে না, সাহায্য চাইতে পারছে না। ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ছে রানার সমস্ত শরীরে। অসহ্য যন্ত্রণায় রানার গলা দিয়ে চিৎকার বেরিয়ে আসতে চাইছে, কিন্তু কিন্তু সেটাও যেন বেরোচ্ছে না। ক্রমশ পুড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে রানার নিশিপরি, রানার স্বপ্নের জগৎ, রানার নিচে। পরদিন সকাল সকাল রানার বাড়িতে তার প্রতিবেশীরা, বন্ধুরা ওর প্রায় পড়ে যাওয়া দেহটা উদ্ধার করে। কেউ বলছে না কিভাবে কি হলো, কেউ বিশেষ কান্নাকাটি করলো না বটে এক দুশ্চরিত্রের মৃত্যু দেখে, তবে এমন মর্মান্তিক মৃত্যু দেখে কেউ তেমন খুশিও হতে পারল না। অবশ্য একজন ছিল, রানার ছোটবেলার বন্ধু দীপক, যে কিনা কিছুতেই শান্ত হতে পারছিল না। রানার অর্ধদগ্ধ দেহ ওর বাকিটা চিতায় পড়ছে, সেদিকে তাকিয়ে চোখে জল আসে দীপকের। রানার চরিত্র যে ভালো ছিল না তা ঠিক, কেউ ওর মৃত্যুতে বিশেষ শোকাতুর নয়, কিন্তু দীপক আজীবন রানার কাছে ঋণী। এই ছেলেটা না থাকলে তার পড়াশোনা বন্ধ হয়ে যেত ছোটবেলাতেই। বাবা মায়ের অকস্মাৎ মৃত্যুতে যখন আত্মীয় স্বজনরা মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন রানাই দেবদূতের মতো পাশে দাঁড়িয়েছিল। অনাথ ছেলেটা রানার বাড়িতে 6 বছর আশ্রিত ছিল। রানার বগে যাওয়া শুরুটা দীপকের নিজের চোখেই দেখা। অনেক চেষ্টা করেছিল আটকানোর, কিন্তু রানার গর্তমের কাছে দীপক ছিল অসহায়। একটা সময় পর দীপক কলেজে পড়াশোনার জন্য চলে যায় অন্য শহরে। তারপর ধীরে ধীরে দূরত্ব বেড়েছিল বটে, তবে একদম নিভে যায়নি সম্পর্কের প্রদীপখানি। রানার বাবা মা যখন দুজনেই চলে গেলেন পৃথিবী ছেড়ে, রানা আরো লাগাম ছাড়া হয়ে পড়ে। শেষ 3 বছর রানা কোথায় কি করেছে তার সম্বন্ধে কিছুই ধারণা নেই দীপকের। নিশ্চিত কারোর না কারোর হাত অবশ্যই আছে রানার এই অস্বাভাবিক মৃত্যুর পেছনে। চোখের জল মুছতে মুছতে দীপক মনে মনে প্রমিস করে মৃত বন্ধুর কাছে তার মৃত্যুর আসল কারণটা সে খুঁজে বের করবেই।
অমিতের ছবিটা ভালো করে মুছে দিয়া চন্দন দিয়ে সাজায়, তারপর রজনীগন্ধার মালাটা পরিয়ে দেয়। অমিতের হাসিটার দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ, গালের টোলটা দিব্যি বোঝা যাচ্ছে। কবেকার তোলা ছবি যেন মনে পড়ছে না ঠিক, স্মৃতিগুলোতে কেমন ধুলো জমে গিয়েছে যেন। আজ কি রান্না করবে দিয়া? অমিতের পছন্দের খাবারগুলো, সেটা কেমন যেন বোকা বোকা হয়ে দাঁড়াবে। যে মানুষটা নেই তার পছন্দের খাবারটা সে খাবেই বাকি করে। দিয়া তো খিদে কমে গিয়েছে কবে। ঘরে আছে রনি, ও তো আর এত খাবে না। আলসেমি পায় দিয়া, বিছানায় এলিয়ে পড়ে। রনি এসে পা চাটতে থাকে। দিয়া বোঝে ওর খিদে পেয়েছে, দুধ চাল দিয়ে দুধ ভাত খেতে দেয় ওকে। রনির খাওয়া দেখে বড় তৃপ্তি হয় দিয়া। ওই ওর কাছে সব, ভালো লাগা মন্দ লাগা সবকিছু ওকে ঘিরেই। অমিত ওকে এনে দিয়েছিল প্রথম বিবাহ বার্ষিকীতে। 5 বছর হয়ে গেল তাও। রনিকে নিয়ে বিছানায় শুয়ে শুয়ে তঞ্চায় চলে যায় দিয়া। অনুভব করে অমিত ওর পাশেই আছে, ওর শরীরের গন্ধটা ঠিক পাচ্ছে দিয়া। ওর পিঠে আঁকি বুকি কাটছে ও, ওর গরম নিঃশ্বাস এসে পড়ছে দিয়ার ঘাড়ের কাছে। কতদিন মানুষটাকে নিজের করে পাওয়া হয়নি ওর। ইচ্ছে হচ্ছে চোখ খুলে একবার প্রাণ ভরে দেখে অমিতকে, কিন্তু ভয় হয় এই স্বপ্ন যদি ভেঙে যায়। অমিতের তীব্র দামালপনায় পাগলের মতো উচ্ছ্বসিত হয়ে ওঠে দিয়া। নিজেকে নিঃস্ব করবে এই তার পণ। ধপ করে উঠে পড়ে দিয়া। সমস্ত শরীর জুড়ে একটা অস্বাভাবিক উত্তেজনা, সে হাঁপাচ্ছে। আর বিছানার চাদর এলোমেলো, সমস্ত শরীর ঘামে চপচপ করছে। ঘড়িতে বাজে দুপুর 2টো। কোন স্বপ্ন এত সত্যি হয় কি করে? অমিতকে 2 বছর পর এত আপন করে পাবে তাও স্বপ্নে ভাবেনি সে কখনো। রনি ঘুমিয়ে গিয়েছে সোফার নিচে, শাওয়ারের নিচে দাঁড়িয়েও সেই একই কথা ভাবছে দিয়া। ওষুধগুলো ঠিকঠাক নিচ্ছে তো সে? হঠাৎ এই স্বপ্নটা আসার কারণ কি? কোন মতে লাঞ্চ সেরে দিয়া বেরিয়ে পড়লো ডক্টর সৌমেনের কাছে। সে অমিতের বন্ধু। দিয়া ওর কাছে নিজের চিকিৎসার জন্য আসে। সৌমেন, কিছু বুঝছো? আমি বোঝাতে পারবো না, আমি তো অনুভব করেছি ও অমিতই ছিল। এমনটা হওয়া অস্বাভাবিক নয় দিয়া। ইউ আর এ ইয়ং ওম্যান, ইউ হ্যাভ সাম বেসিক ফিজিক্যাল নিডস। তোমার একটু বেশি বিশ্রাম দরকার, ঘুমটা বিশেষ করে। আচ্ছা, আজ আসি। আরে বসো না, কফি বলি? না, অন্যদিন। আজ আসি। বাড়ি ফিরে রিয়া অমিতের ছবিটার দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ, তারপর চোখ বুজে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম বেশিক্ষণ হয় না রিয়া। কলিং বেলটা বেজে ওঠে 8 ঘন্টা পর। এই অসময়ে কে এলো ভাবতে থাকে দিয়া। দরজাটা খুলতেই অপরিচিত একটা লোককে দেখে খানিকটা অবাকই হয় দিয়া। লোকটা বলতে শুরু করে, নমস্কার, আমি দীপক। আমি অমিতের স্কুল ফ্রেন্ড ছিলাম। আমি ভীষণ দুঃখিত এভাবে না বলে আসার জন্য। আসলে ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ। অমিত কি বাড়িতে আছে? দিয়া কি বলবে বুঝে উঠতে পারে না, ওর ঠোঁটটা তেত করে কাঁপছে শুধু। আপনি ভিতরে আসুন, আমি সবটা বলছি। দীপক এখন অমিতের ড্রয়িং রুমে বসে। সবটা শুনে সে যেন পাথর হয়ে গিয়েছে। প্রথমে রানা আর তারপর অমিতের মৃত্যুর খবর। কি হচ্ছে এসব? আমি কিছু প্রশ্ন করলে কি আপনি বিব্রত বোধ করবেন? প্রশ্ন? কি প্রশ্ন? অমিতের মৃত্যুর ব্যাপারে কিছু জানার ছিল আমার। আচ্ছা, বলুন। অমিতের মৃত্যু কিভাবে হয়েছিল? ল্যাবে কাজ করছিল, সেখানে কোনোভাবে বিস্ফোরণ ঘটে। আর এখানেও আগুন? মানে? আমি জানি না আপনি আমাদের ব্যাপারে জানেন কিনা। অমিত বলেছে কিনা তাও আমি জানি না। আমি, অমিত, রানার, সৌমেন, আমরা এই 4 জন ছিলাম খুব ভালো বন্ধু। যদিও আমরা 4 জনে ছিলাম 4 ধরনের। অমিত ছিল আমাদের মধ্যে সবচেয়ে সিরিয়াস আর মেধাবী। সৌমেনের মেধার সঙ্গে ছিল পরিশ্রম করবার ক্ষমতা। আমি বরাবর মধ্যমানেরই ছিলাম। আর রানা ছিল একেবারে উড়নচণ্ডী। মানে পড়াশোনার প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না কখনোই। আপনাদের এই সুন্দর বন্ধুত্বের গল্পটা একেবারেই অজানা ছিল আমার। আচ্ছা, এই আগুনের ব্যাপারে কি যেন বলছিলেন আপনি? দেখেছেন, আসল কথা থেকেই সরে গিয়েছি। অমিতের মৃত্যু ল্যাবের বিস্ফোরণে হয়েছিল, তাই তো? অদ্ভুতভাবে রানার মৃত্যু আগুনে পুড়েই। আর দুটো মৃত্যুই অস্বাভাবিক। দিয়ার পুরো শরীরটা আবার কাঁপছে। এই প্রথমবার কেউ অমিতের মৃত্যুর ব্যাপারটাকে অস্বাভাবিক বলল। উত্তেজিত হয়ে সে দীপকের দুটো হাত চেপে ধরে বলতে থাকে, আপনি
আপনি সত্যি বলছেন? আপনার মনে হচ্ছে অমিতের মৃত্যু অস্বাভাবিক? খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েছে দীপক। সেটা আজ করতে পেরেই হাত সরিয়ে নেয় দিয়া। সেও খানিকটা লজ্জিত। দীপক বলতে থাকে, হ্যাঁ, আমি অমিতের মৃত্যুর ব্যাপারটা নিশ্চিত হয়ে বলতে পারবো না, কারণ সামনে থেকে তো কিছুই দেখিনি। তবে রানার মৃত্যুর ব্যাপারটা নিশ্চিত। দুজনেই আগুনে পুড়ে মারা গিয়েছে। আর আর এটাই খটকা লাগছে আমার। আচ্ছা, সৌমেনের সঙ্গে তো আপনার যোগাযোগ রয়েছে, তাই না? ওর ফোন নাম্বারটা দেবেন প্লিজ। ওর সঙ্গেও একবার দেখা করা দরকার। অবশ্যই, এক মিনিট। আরে বাবু, কিছু দে রে, ভগবান তোর ভালো করবে। অফিস ঢোকার পথে চৌমাথার লাস্ট সিগন্যালে দাঁড়িয়েছিল সৌমেন রায়ের 4 চাকা। তার জরুরি মিটিং রয়েছে হসপিটালে। এর মধ্যে ঘড়ির কাঁটা ছুঁয়ে ফেলেছে 10টার ঘর। মিটিং শুরু হলো বলে প্রচন্ড গরমে এসির হাওয়া ছিল যেন। টেনশনে প্রেশার হাই হয়ে যায় ওর। এরকম পরিস্থিতিতে হঠাৎ একবার হিজড়াদের দল তালি মারতে মারতে যদি গাড়ি আটকে দাঁড়ায় আর সামনের জানলার কাছে টোকা মেরে টাকা চাইতে থাকে, কান্না মাথা গরম হবে। বেশ কয়েকবার হাত নাড়িয়ে মানা করে সৌমেন রায়। এইসব ছোট লোকদের খরচ খেটে খান, তারা নয় মুখ উঠিয়ে টাকা চাইতে আসে। সিগন্যালটার হলুদ আলো জ্বলে উঠেছে। ড্রাইভার আবার স্টার্ট দেয় গাড়ি। বাকি হিংসেগুলো গাড়ি ছেড়ে সরে দাঁড়ালেও বড় একজন সমানে ধাক্কা মেরে চলেছে কাছে। আশ্চর্য হয়ে যান সৌমেন। মাথাটা মারাত্মক গরম হয়ে গিয়েছে। কাজটা নামিয়ে এই হিজড়াটার দিকে বেশ কিছু অশ্লীল ভাষা প্রয়োগ করে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিল সে। তখনই সিগন্যালের সবুজ সংকেতে ড্রাইভার টান নিল জোরে। হাত ছেড়ে বাঁচলেন সৌমেন রায়। পকেটে রুমালে হাতটা ভালো করে মুছতে রাখলেন। ছোট লোকদের হাত দিয়ে ধরা মানেই জীবাণুর প্রবেশ। মিটিংটা ভালো মতোই সমাধা হলো। বেশ খুশি মনেই সে ঢুকলো চেম্বারে। খুশি খুশি ভাবের আরেকটা কারণ অবশ্যই দীপক। এতদিন পর বন্ধুর সঙ্গে দেখা হবে ভাবলেই মনটা আনন্দে ভরে উঠছে। অমিতকে হারানোর পর একজন বন্ধুর প্রয়োজন প্রায়শই অনুভূত হয় ওর। যদি দীপক সেই অভাব খানিকটা মেটাতে পারে তবে আর কি চাই। চেম্বারে ঢুকতেই সৌমেন দেখতে পায় দীপককে। জড়িয়ে ধরে প্রিয় বন্ধুকে। এতদিন বাদে তোকে দেখবো ভাবতেই পারিনি রে। সেই স্কুল শেষ হওয়ার পর বোধহয় প্রথম দেখা, তাই না? কেমন আছিস? ভালো আছি রে। আসলে তোদের কারোর সঙ্গেই তো আমার যোগাযোগ ছিল না। রানার সঙ্গে ছিল অল্প বিস্তর, কিন্তু ও এতটাই নেশায় বুঁদ থাকতো যে ওর থেকে খবর নিয়ে তোদের সঙ্গে যোগাযোগ করব সেই রাস্তাটাও আমার ছিল না। শেষ 3 বছর তো আমি ওর বাড়ির কাজের লোকের থেকে ওর খবর নিতাম। ওর সঙ্গেও কথা হতো না। আমরা ওর সঙ্গে আস্তে আস্তে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম। যে হারে ড্রাগস নেয় ও, বাপরে। আমি আর অমিত অবশ্য সবসময় একে অপরের খোঁজ নিতাম, কিন্তু সেই অমিত তো। আমি সবটা শুনেছি। আমি অমিতের বাড়ি গিয়েছিলাম। ওর স্ত্রী দিয়া আমায় সবটা বলেছে। আসলে রানার অস্বাভাবিক মৃত্যুর কারণটা খুঁজছি আমি। কোথা দিয়ে শুরু করব তা বুঝতে পারিনি, তাই অমিতের বাড়িতেই গিয়েছিলাম। ভেবেছিলাম ও হয়তো রানার ব্যাপারে কিছু বলতে পারবে আমায়। আর সেখানে গিয়েও যা শুনলাম। সে কি, রানাও নেই? কি বলছিস? অদ্ভুত কি জানিস, রানার অমিত দুজনের মৃত্যুই আগুনে পুড়ে। ওহ, আর বলিস না, কি সাংঘাতিক। তোর কি মনে হয় এর পেছনে কারোর হাত আছে? এমনও তো হতে পারে ব্যাপারটা কাকতালীয়, তাই না? হতেই পারে, আবার নাও পারে। সবচেয়ে ভয়ের ব্যাপারটা কি বলতো, অমিত আর রানার পর আমাদের কারোর পালা নয় তো। কি যাতা বলছি। হ্যাঁ, অদ্ভুত শুনতে লাগছে ঠিকই, কিন্তু এই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না কিন্তু। আর কিছু বলিস না প্লিজ, আমি আর ভাবতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই শান্ত হ। এবার আমার কয়েকটা প্রশ্নের উত্তর দে তো। অমিতের মৃত্যুর আগের শেষ কিছুদিন ওর মধ্যে কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলি কি? ভালো করে ভেবে বল কিন্তু। উম, হুম ওর অদ্ভুত আবিষ্কার নিয়ে ও বেশ উত্তেজিত ছিল। আমাকে যদিও সবটা খুলে বলেনি, তবে খানিকটা জানি। কিসের আবিষ্কার? নতুন ধরনের ড্রাগস। বিগত 3 বছর ধরে ল্যাবে এটা নিয়ে রিসার্চ করছিল। আচ্ছা, এই ড্রাগটার বিশেষত্ব কি? আমায় যেটুকু বলেছিল তাই বলছি। সাধারণত আমাদের কনসিয়াস বা চেতন মন সাবকনসিয়াস বা অবচেতন মনকে দাবিয়ে রাখে। শুধুমাত্র ঘুমের সময় চেতন মন যখন নির্লিপ্ত থাকে, তখন অবচেতন মন প্রকট হয়ে ওঠে আর আমরা স্বপ্ন দেখি। ওর দাবি ছিল এই নতুন ধরনের কেমিক্যাল মানুষের সাবকনসিয়াস মাইন্ডকে জাগ্রত করতে সক্ষম, এবং অনেক দিন সেবনের ফলে এমনও হতে পারে মানুষের অবচেতন মন খুব সহজেই চেতন মনকে দাবিয়ে দিতে পারে। অর্থাৎ সোজা ভাষায় মানুষ নিজের স্বপ্নের জগৎকে
পুরোপুরি বাস্তব জগতের মতন উপভোগ করতে পারবে। সেক্ষেত্রে স্বপ্নের জগতই চরম বাস্তব, আর বাস্তব জগৎ বলে আলাদা কিছু থাকবেই না। কি বলছিস কি? এই কেমিক্যাল তো অসম্ভব ক্ষতিকর হতে পারে। তা পারে, কিন্তু ভেবে দেখ এটার প্রয়োগ সঠিকভাবে করলে কত উপকার হবে বলতো। ধর একজন আসামির কাছ থেকে তুই কিছুতেই সঠিক তথ্য পাচ্ছিস না, এই কেমিক্যালের ব্যবহারে কাজটা অনেক সহজেই হতে পারে। নার্কোটিক টেস্ট ফেল করলেও এটাই শিওর পজিটিভ রেজাল্ট আসতোই। এই ড্রাগসের ব্যাপারে আরো ডিটেলস কোথায় পাবো বলতে পারিস? খুব সহজেই পাবি, দিয়া তো আছেই। দিয়া? হ্যাঁ, দিয়াই তো এই রিসার্চটাই ওকে অ্যাসিস্ট করছিল। এই রিসার্চ করতে করতেই তো দুজনের মধ্যে সম্পর্কের শুরু, আর তারপর বিয়ে। কেন, ও তোকে কিছু বলেনি? কই না তো। আসলে অমিতের মৃত্যুর পর মেয়েটা কেমন একটা হয়ে গিয়েছে। অমিত বিষয়ক বেশি কথা বলতেই চায় না ও। অমিতের মৃত্যুর পর ল্যাবে একদিনও যায়নি মেয়েটা। আমি তো একদিন বাদে বাদেই ওর খোঁজ নিয়ে আসি, বা ও আমার কাছে আসে। আমি ছাড়া আর কে খোঁজ নেবে ওর? কেমন পাল্টে গিয়েছে মেয়েটা। আগে কি চনমনে ছিল, সেই মেয়ে আর এই মেয়েকে এখন চেনাই যায় না। যাই হোক, তুই ওর সঙ্গে যোগাযোগ কর, ও তোকে সবটা আরো ভালোভাবে বলতে পারবে। বেশ, আজ তবে উঠি রে। একদিন বাড়িতে আয় না, জমিয়ে গপ্প হবে। আগে রহস্যের সমাধান হোক, তারপর না হয় হবে ওসব। যাওয়ার আগে আরেকবার বলছি, সাবধানে থাকিস। এরপর আরো 7 দিন পেরিয়ে যায়। দেবক এর মধ্যে আরো কিছু তথ্য জোগাড় করেছে, যদিও তেমন কিছু লাভ হয়নি তাতে। পুলিশ তো কেস ফাইল বন্ধই করে দিয়েছে। তাদের মতে মৃত্যুতে কোনো অস্বাভাবিকতা নেই। একটা মানুষ কি সুন্দর বিছানায় শুয়ে শুয়ে পুড়ে মারা গেল, সেটা নাকি সম্পূর্ণ স্বাভাবিক ঘটনা। অবশ্য পুলিশকেও দোষ দেওয়া যায় না পুরোপুরি। স্থানীয় লোকেরা কেউই চায় না রানার মৃত্যুর কোনো সুরাহা হোক। একজন বাজে নোংরা লোক মরেছে, তাতেই তারা স্বস্তি বোধ করেছে। কিন্তু দীপক তো আর সেটা পাচ্ছে না। ও রানার বাড়িতেই আছে আপাতত। এই বাড়িতেই ওর আর রানার কত স্মৃতি ছড়িয়ে রয়েছে। সেসব মনে হলেই কষ্ট হয় বুকের ভেতরে। কষ্ট হলেই দীপক সিগারেট ধরায়। বেশিরভাগ ডাকে চমক ভাঙে দীপকের। ইনি রানার বাবার আমল থেকে এই বাড়িতেই কাজ করেন। আগে অন্যান্য অনেক কাজ করতেন, এখন বয়স হয়েছে, শুধু রান্নার কাজটাই সামলাতে পারেন তিনি। চমৎকার রান্নার হাতও না। ওই সরকালে যেমনটি খেয়েছিল, এখনো সেই একই স্বাদ পায় দীপক। রানা মারা যাওয়ার পর বেশিরভাগ সে কি হাহাকার। দীপক কাজে বরাদ্দ রেখেছে। এই বয়সে আর কোথায় গিয়ে কাজ করবেন মহিলা? একটা মেয়ে ছিল, তাকেও তো হারিয়েছেন কবেই। তুমি যা রান্না করবে পিসি। বাহ, দারুণ হবে। আচ্ছা পিসি, একটু শোনো। হ্যাঁ, তোমার সঙ্গে একটা কথা ছিল। রানা তো অনেক উল্টোপাল্টা নেশা করতো, আর বেশিরভাগ দিনই বাড়ি ফিরতো না। কিন্তু শেষ কয়েকদিন এমন কি হলো যে রানা বেশিরভাগ সময় বাড়িতেই থাকতো? ও সাঙ্গুপাঙ্গুরা বলছে রানার মৃত্যুর প্রায় 2 সপ্তাহ আগে থেকে ওরা কেউই রানার সঙ্গে প্রায় দেখাই করেনি। আচ্ছা, তুমি কি কিছু বুঝেছিলে? সময় দিত আর তারপর ঘুমাতো। আমি ভেবেছিলাম ছেলে বুঝি শেষ অব্দি শোধরালো, কিন্তু বলতে বলতেই পিসির গলা কেঁপে ওঠে, কান্নায় ভেঙে পড়ে সে। দীপক আর কিছু জিজ্ঞেস করে না পিসিকে। এর মধ্যে ফোন বেজে ওঠে। দিয়া ফোন করেছে। হাতে যেন চাঁদ পায় দীপক। এই 1 সপ্তাহ দিয়ার সঙ্গে দেখা করার অনেক চেষ্টা করেছে ও, কিন্তু ওই নতুন কেমিক্যাল বা ড্রাগের ব্যাপারে দিয়া কিছুতেই কথা বলতে রাজি ছিল না। দীপকের বারবার মনে হয়েছে ওই কেমিক্যালের সঙ্গে কোনো না কোনো ব্যাপার তো অবশ্যই জড়িয়ে আছে। ফোন তুলতেই দিয়ার কম্পিত স্বর শুনতে পায় দীপক। দীপকের হাত থেকে প্রায় ফোনটা পড়েই যাচ্ছিল। সৌমেন আর নেই, এই ভয়টাই তো দীপক। উফ, কি হচ্ছে এসব? মাথা ঘুরছে দীপকের। বুকের মধ্যে কে যেন হাতুড়ি পিটিয়ে চলেছে। মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে,
এবার তবে তার পালা নয় তো? হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, আমি এখনই আসছি। দীপক এখন দিয়ার সঙ্গে রানার বাড়িতেই বসে রয়েছে। ওর মাথা কাজ করছে না। চোরা একটা ভয় যেন ক্রাশ করছে ওকে। সৌমেনের লাশটা দেখে এসেছে ও। পুরো শরীরটা এমন ভাবে ঝলসে গিয়েছে যে চেনার উপায় নেই। পুলিশের প্রাথমিক ধারণা, গাড়ি থেকে কোনোভাবে পেট্রোল লিক হয়ে আগুন লেগে যায়। ফরেন্সিকরাই একমাত্র সঠিক কারণ খুঁজে বের করতে পারবে। সেই রিপোর্ট আস্তে আস্তে দেরিও হবে। 3 জন বন্ধুই পুড়ে মারা গেল, 3 জনই, তাও আবার অস্বাভাবিক ভাবে। না, আর কোনো কাকতালীয় ব্যাপার হতেই পারে না। তাছাড়াও 3 দিনের আগে সৌমেনের সঙ্গে ফোনে কথা হয়েছিল। সে স্পষ্ট জানিয়েছিল মানসিকভাবে সে খানিক বিপর্যস্ত। অদ্ভুত সব স্বপ্ন নাকি তাকে তাড়া করে বেড়াচ্ছে। কাজেও অনেক ভুল হচ্ছে তার জন্য। যদিও ব্যাপারটা সে হেসে উড়িয়ে দিয়েছিল। তার মতে অতিরিক্ত স্ট্রেস নেওয়ারই এই ফলাফল। সে কয়েকদিনের ছুটি নিতে চেয়েছিল, দীপককেও চেয়েছিল তার সঙ্গে, কিন্তু তার আগেই একেবারে ছুটি হয়ে গেল সৌমেনের। আপনি কি অনেক বেশি ঘাবড়ে গেছেন? দেয়ার প্রশ্নে সম্বিত ফেরে দীপকের। নিজেকে খানিকটা সামলে ম্লান একটা হাসি হাসেও। ঘাবড়ে যাওয়াটাই কি স্বাভাবিক নয়? 3 জন বন্ধুই পরপর চলে গেল, বাকি রইলাম আমি। না না, এভাবে বলবেন না। কিচ্ছু হবে না আপনার। আপনি আমাকে বারবার ফোন করছিলেন না ওই ড্রাগ বা কেমিক্যালদের ব্যাপারে জানার জন্য। আমি ইচ্ছে করে এড়িয়ে যাচ্ছিলাম। আসলে অমিতের কথা বারবার মনে আসে ওই গবেষণার ব্যাপারে বলতে গেলে, আর তাতে আমার খুব কষ্ট হয়। তাই জন্যই। কিন্তু এখন আপনি আমার নীতিটা জিজ্ঞেস করতে পারেন। যদি কোনোভাবে এসব মৃত্যুর পেছনে কেমিক্যাল বা ড্রাগটির কোনো ভূমিকা থাকে, তা এখনই পরিষ্কার হয়ে যাওয়া দরকার। দীপক সৌমেনের থেকে সে যা শুনেছিল সবটাই বলে টিয়াকে। সৌমেন তো আপনাকে সবটা বলেই দিয়েছে, আর তো কিছু জানাননি। আছে, আরো কিছু জানার আছে। বেশ, বলুন। ড্রাগসটি কোথায়? জানি না, হয়তো ল্যাবে। ওই বিস্ফোরণের পর আমি আর ল্যাবে যাইনি। কিন্তু আমি যদি বলি আপনি গিয়েছিলেন, অন্তত ল্যাবের বাইরের সিকিউরিটি গার্ডের তাই বক্তব্য। তাও একবার নয়, 2 বার গিয়েছিলেন আপনি। 6-7 দিন আগেই হয়তো ফেস দেখা গিয়েছিল আপনাকে। এই বিষয়ে কিছু বলার আছে আপনার? না, আমি আপনাকে মিথ্যে বলেছি। কিন্তু কেন? এর মধ্যে পিসিমা 1 কাপ কফি আর 1 কাপ চা নিয়ে ঘরে প্রবেশ করে। কফির কাপটা হাতে নিয়ে মাথা নিচু করে বসে থাকে দিয়া। প্রশ্নের জবাব দিলেন না যে? অমিতের গবেষণার গুরুত্বপূর্ণ কিছু নথি ল্যাবে ছিল কিনা তা দেখার জন্য গিয়েছিলাম। বেশ মানছি, কিন্তু তার জন্য 2 বার যেতে হয় নাকি? তাও আমার 2 বন্ধুর মৃত্যুর আগে। দীপকের চোখ মুখ কেমন যেন বদলে গিয়েছে। কিছুক্ষণ আগেও যার মাথা কাজ করছিল না, সেই লোকটা কিছু মুহূর্তে এমন ক্ষিপ্ত হয়ে উঠতে পারে, তা দেখে দিয়া বেশ অবাকই হলো। আচ্ছা, মেনেই নিলাম আপনার কথা সত্যি। এবার আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। আপনি বলেছিলেন রানাকে আপনি একদম চিনতেন না, আমাকেও নয়। তাহলে রানা তার মৃত্যুর ঠিক 2 সপ্তাহ আগে আপনার বাড়িতে কি করছিল? এসব কি বলছেন? রানা মোটেই আমার বাড়ি কখনো আসে। তাই বুঝি। আচ্ছা, ওয়েট। দীপক টেবিল থেকে উঠে রানার বিছানার দিকে যায়। বিছানা লাগোয়া ছোট্ট একটা টেবিল, সেখানে রাখা একটা নোটবুক, সেটা হাতে নিয়ে এগিয়ে আসে দীপক। রানাকে আমার মতন করে কেউ চিনত না। ছোট থেকেই ও ভুলো মন। তার উপর ড্রাগস নিয়ে স্মৃতিশক্তির দফারফা অবস্থা করেছিল। সেটাই অবশ্য স্বাভাবিক। এই নোটবুকটায় ও কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য কোনো মতে লিখে রাখত। এই যে এই যে এই পাতাটা দেখুন, ওর হাতে অমিত মানে আপনার বাড়ির ঠিকানা লেখা। তার মানে কি এই দাঁড়ায় না যে ও আপনার বাড়ি গিয়েছিল বা যেতে চেয়েছিল? আমি কি ভুল বলছি? দিয়া বাঁকা হাসি হাসে। ওর চেহারার ভাবটাও পাল্টাতে শুরু করেছে। পুরো মুখে খেলা করছে অদ্ভুত এক চতুরতা। কে বলবে এই মেয়ে কিছু সময় আগে স্বামীর মৃত্যুতে শোকাতুরা ছিল। আপনি চালিয়ে যান, শুনতে ভালো লাগছে। তবে চাটা খেয়ে নি, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। চা পরে হবে। এবার আমার আরেকটি প্রশ্ন শুনুন। নিশিপরি কে? রানার নোটবুকটায় কাঁপা কাঁপা হাতে এই নামটাই লেখা, পাতার পর পাতা এই নামটাই লিখে গিয়েছে। এর মানে কি? তা আমি কিভাবে জানবো? আপনার স্বর্গত বন্ধুকে জিজ্ঞেস করুন। তা যখন সম্ভব নয় তখন আপনাকেই জবাব দিতে হবে। কারণ এই নামটা শুধু রানাই নিয়েছিল তাই নয়, সৌমেনও সেই দিন ফোনে এই নামটাই নিয়েছিল। অদ্ভুত সুন্দর এক মেয়ে যে নাকি পরীর মতন দেখতে তার স্বপ্নে আসে, সে নাকি সুন্দরীতমা। রানা নাম দিয়েছিল নিশিপরি। তাকে পাওয়ার জন্য সব ভুলে থাকা যায়। আমি ভেবেছিলাম সিঙ্গেল মানুষ হয়তো ফ্রাস্ট্রেশন থেকে এই সব উল্টোপাল্টা স্বপ্ন দেখছে,
কিন্তু পরবর্তীতে রানার নোটবুকটায় একই নাম দেখে আমি তাজ্জব হয়ে যাই। এটা কিছুতেই কাকতালীয় নয়। তাহলে ব্যাপারটা কি? আপনার কি মনে হয় নিশিপরি কে? কে বলতে পারে? হয়তো আপনি। ছি, আমি? অট্ট হাসি ফেটে পড়ে দিয়া। সে হাসির তীব্রতা এতই বেশি যে পুরো ঘরের নিস্তব্ধতাকে খান খান করে সমস্ত ব্যাপারটাকে খানিক ভৌতিক আর খানিক অস্বস্তিকর করে তুলল। নিজেকে সামলে নিয়ে কফির কাপে আরেকবার চুমুক দেয়, তারপর বলতে শুরু করে। কি সুন্দরভাবে এগোচ্ছিলেন বলুন তো, হ্যাঁ? এত নিপুণভাবে ক্লাইম্যাক্স অব্দি এলেন, কিন্তু এমন বিচ্ছিরি একটা টুইস্ট দিলেন যে হাসি পেয়ে গেল। আমি নাকি সেই সুন্দরী তমা? আমি নিশিপরি? হ্যাঁ? উফ, আপনি পারেনও বটে। আমাদের পরিচিত জগৎটুকুর মধ্যে আপনি একমাত্র নারী, আর এটা তো পরিষ্কার যে পুরো ব্যাপারটায় একজন মেয়ে পুরোপুরি যুক্ত। সেটা আপনি না হয়ে আর কে হতে পারে বলুন? দিয়া এবার এক অদ্ভুত দৃষ্টিতে তাকায়। ঘরে বেশ কম পাওয়ারের একটা বাল্ব জ্বলছে। সেই আলোয় দিয়ার দৃষ্টি এতটাই আধিভৌতিক লাগছিল যে দীপকের ভেতরটা যেন খানিক কেঁপে উঠল। ওই চোখ অনেক কিছু পড়তে জানে, ওই নজর যেন তীর বিদ্ধ করে অন্তরাত্মাকে। বেশিক্ষণ বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না সেদিকে। দীপকের চোখ আপনা থেকেই নিচে নেমে আসে। আমি নিশিপরি নই। আপনার কাহিনী কি শেষ? দীপক নিজের কপালের ঘাম বিন্দু মুছে নেয়, সামনে রাখা জলের বোতলটা থেকে কয়েক ঢোক জল খেয়ে নেয়। দিয়ে আবার বলে, আপনার আর কিছু বলার নেই? চাটাও তো খেলেন না। ওটাই আমার শেষ প্রশ্ন। আপনি নিশ্চয়ই এই বাড়িতে যাতায়াত করেছেন আগে। রানাকে আপনি অনেক আগে থেকেই চিনতেন, তাই না? সত্যি বলুন তো। আমি এই বাড়িতে যাতায়াত করেছি তা বুঝলেন কিভাবে? পিসি আমায় চা দিলেন আর আপনাকে কফি। আপনাকে একবার জিজ্ঞেসও করলো না। তার মানে আপনি কি খান সেটা পিসি জানে, আর সেটা তখনই সম্ভব যখন আপনাকে পিসি ভালো মতো চেনেন। আমি পিসিকে ডেকেও কিন্তু জিজ্ঞেস করতে পারি। তা করার দরকার নেই। এখন পর্যন্ত আপনার বলা প্রতিটি কথাই আমি মেনে নিলাম। কিছু মিথ্যে আমি বলেছি, তবে এটা সত্যি যে আমি নিশিপরি নই। সে কে তা আমি জানি না, কিন্তু আপনার করা প্রশ্ন থেকে কি প্রমাণিত হয়? এটাই প্রমাণিত হয় যে আপনি প্রতিটি হত্যার সঙ্গে সরাসরি যুক্ত। আপনি সেই বিশেষ কেমিক্যালটি ব্যবহার করে সবার মানসিক ভারসাম্য নষ্ট করেছেন, আর কিছুদিন অপেক্ষা করে খুব সহজেই তাদের হত্যা করেছেন। আপনি আমাকেও হত্যা করতে চান, তাই আমি নোটবুকটা আনতে যেই উঠে গেলাম আপনি সেই ড্রাগের কিছুটা আমার চাই মিশিয়ে দিলেন। আমি ঠিক টের পেয়েছি। তর্কের খাতিরে ধরেও নিলাম আপনার সব কথা সত্য, কিন্তু মোটিভ কি? কেন খুনগুলো করবো আমি? সেটাই তো বুঝতে পারছি না, আপনি কেন? দীপকের কেমন যেন মাথা ঘুরতে শুরু করে। চোখের সামনে হঠাৎ সব ঝাপসা হয়ে আসছে যেন। চোখটা পুরোপুরি বুঝে আসার আগে ও দেখতে পায় দিয়া ওর কানের কাছে এসে ফিসফিস করে বলছে, দেখবেন না দীপক, নিশিপরি। খানিক বাদে চোখ খুলে যায় দীপকের। খানিক আগে চতুরতার সঙ্গে একের পর এক রহস্যের জট খুলছিল সে, অথচ এই সময়ে সে এই ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞাত। তার কিছুই মনে নেই, সে শুধু জায়গাটা চিনতে পারছে। রানাদের বাড়ির ছাদ এটা, কিন্তু সে এখানে কেন, কিভাবে এলো, কিছুই মনে পড়ছে না তার। মাথার মধ্যে শুধু ঘুরপাক খাচ্ছে একটি নাম, নিশিপরি। কেউ যেন তাকে বলে দিয়েছে খুব শিগগিরই সে নিশিপরির দেখা পাবে। একটু একটু করে ভয় লাগতে শুরু করছে দীপকের। হাওয়াটা কেমন যেন ঠান্ডা হয়ে পড়েছে শীতকালের মতন। বৈশাখী এরকম হাওয়া দেয় নাকি? আচ্ছা, এখন কি বৈশাখ? দীপকের সেটাও তো মনে নেই। ছাদে আর না থাকাই হয়তো ভালো। রানাদের বাড়ি হাতের তালুর মতোই চেনেও। নিচে ফিরে যাবে না হয়, কিন্তু কেন যেন যেতে ইচ্ছে করছে না ওর। সত্যি বলতে ওর যেন যাওয়ার কোনো ইচ্ছেই নেই। কে যেন দীপককে টানছে। কোন মায়া জাল সে বুঝতে পারছে না। ওর নিজের উপর আর কোনো অধিকার নেই। ক্রমশ চারপাশটা অদ্ভুত সুন্দর লাগতে শুরু করেছে। কি হচ্ছে এসব? দীপক হা করে আকাশের দিকে তাকিয়ে রইল। আজ কি পূর্ণিমা? নইলে নইলে অত উজ্জ্বল চাঁদ আকাশে ভাসতে পারে? গোল পূর্ণিমার চাঁদটা মেঘ সরিয়ে অনাবিল হাসি হাসছে। আশপাশটা কেমন রহস্যময় আলোয় ভাসছে, যেন কোনো নারী তার সঙ্গী পুরুষকে আকর্ষণ করার চেষ্টায় রত।
কোনো কামাতুর পুরুষ বিনা সুরার নেশায় এই আলোতেই নেশাতুর হতে পারে। আশপাশের বিস্তৃত ফাঁকা মাঠ হয়ে উঠতে পারে তার অসীম রমণ ক্ষেত্র। হায় রে যৌবন, এই নির্লজ্জতা, এই আধীনতা কি আর ফিরবে? সঙ্গীহীন অসার জীবনে কি দীপকের ভবিতব্য? এইসব ভাবনা দীপকের সব সময় আসে না, অন্তত এমন পোশাকহীন ভাবনাদের বিস্তার তো নয়। ষড়রিপুর কাম নামক রিপুটা কেমন যেন ভর করতে শুরু করেছে দীপকের শরীর জুড়ে। সমস্ত শরীরে সে কি তীব্র উত্তেজনা! নিজের দাবিয়ে রাখা পুরুষত্ব যেন লাগামহীন ঘোড়ার মতো হতে চাইছে। দীপক ক্রমশ ভুলে যাচ্ছে সে এক ভদ্র সভ্য পুরুষ, এক শিক্ষিত যুবক, শহরের এক জেন্টলম্যান। কি আপনি? ঘরে থাকা দীপকের চিন্তায় ছেদ পড়ল। অদ্ভুত মিষ্টি গলার অধিকারিণীর দিকে হাঁ করে তাকিয়ে রইল। জ্যোৎস্নার আলোয় সে যেন সত্য ফোটা রজনীগন্ধা। তার খোলা চুলে নাক ডোবালেই হয়তো বেল ফুলের গন্ধটা পাওয়া যাবে। কে ইনি? এমন সুন্দরী তন্নি এখানে কি করছে? এ কি দীপকের কল্পনা নাকি মোহজাল? দীপকের পালাতে ইচ্ছে করছে না কেন, চিৎকার করতে ইচ্ছে করছে না কেন, বরং অপরিচিতা এই সুন্দরীর উপস্থিতি তার বড় ভালো লাগছে। যেন যেন তার আরো কাছে যেতে ইচ্ছে হচ্ছে, তলিয়ে যেতে ইচ্ছে হচ্ছে তার গভীরে। দীপক তার দিকে কিছুটা এগিয়ে গেল, তারপর বলল, আমি দীপক। আর আপনি? সে পড়ি। সর্বাঙ্গ কেঁপে উঠল দীপকের। এই তো সেই মেয়েটা যার নাম এতক্ষণ ধরে প্রবাহিত হচ্ছিল তার সমস্ত শরীর জুড়ে। এরকম অপ্রত্যাশিত কথোপকথন এক এক অন্য অনুভূতি এনে দিচ্ছে ওর মনে। সে যেন বাস্তব আর পরাবাস্তবের মাঝের এক অধিবাসী। ওর শরীরে রক্ত প্রবাহ যেন বেড়ে চলেছে ক্রমশ। কি দুর্বার আকর্ষণ! দীপক কি পাগল হয়ে যাচ্ছে, নাকি নাকি সে নষ্ট ছেলে হবে? আরো একবার। আমি তোমায় খুঁজে চলেছিলাম, জানো? তুমি কোথায় ছিলে এতদিন? কোথায় থাকো তুমি? আমি নাই হলো বড়, আমি কোথাও ভালোবাসি না। আমি একাকী প্রতিটা দিন কাটাই, আর একটা মই খুঁজে কোথাও থিত হবার। পাই না যে, বুকের মধ্যে বিষাদের সমুদ্র, সেখানকার জোয়ার ভাটায় ভাসতে ভাসতে দিন পাড়ি দিই। হঠাৎ দীপকের মনে হলো এ যেন তারই দোসর। একাকিত্বের অতলে ডুবতে ডুবতে আজ এই পূর্ণিমায় যেন তাদের সাক্ষাৎ। এ যেন হুমারি ছিল, এ যেন জন্ম মৃত্যুর আগে থেকে স্থির। নিশিপুরীর শরীর থেকে অসম্ভব মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। কামুক দৃষ্টিতে নিশিপুরীর দিকে তাকিয়ে রইল দীপক। ও কি বুঝেছে যে দীপক তার প্রতি দুর্বল? তাকে নিজের করে পাওয়ার তীব্র বাসনা প্রকট হচ্ছে দীপকের মধ্যে। ওর চিন্তা শক্তি ক্রমশ লোপ পাচ্ছে, বনের পশুর মতো ভেতরে যাচ্ছে এক আদিম খিদে। দীপক নিজেকে সামলাতে পারল না, পেছন থেকে নিশিপুরীকে চাপতে জড়িয়ে ধরল দীপক। পরক্ষণেই সারা শরীরটা যেন হীন হয়ে গেল তার। আশ্চর্য, এত শীতলতা কি করে হয় মানুষের? ও কি তবে মানুষ নয়? ও কি অপ্রাকৃতিক কোনো মানবী? মস্তিষ্ক বলছিল ওকে পিছিয়ে যেতে হবে, কিন্তু দীপকের কামুক শরীর ও জাগ্রত পুরুষত্ব বলছে ওকে মিশে যেতে হবে মেয়েটার শরীরে, পড়ে যেতে হবে নিশিপুরীর যৌবনের আগুনে। বন্যী পতঙ্গের মতো খাক হয়ে যাক আজ। নিশিপুরীও যেন ক্রমশ উত্তেজিত হতে শুরু করলো। তার নিঃশ্বাস বাড়ছে ক্রমশ। সে দীপকের দিকে ঘুরে তার ঠোঁট দিয়ে চেপে ধরল দীপকের ঠোঁট। দীপকের ভেতরকার অসভ্য পুরুষটা তার ঠোঁটের ছোঁয়ায় পুরোপুরি মুগ্ধ হয়ে গেল। মেয়েটিও যেন তার সব আকাঙ্ক্ষা মেটানোর জন্য প্রস্তুত। ক্রমশ তাকে জড়িয়ে ধরে এগোচ্ছে সে রেলিং এর দিকে। ক্রমশ সে বুঝতে পারে কিছু একটা হতে চলেছে। সর্বনাশের কিনারায় সে দাঁড়িয়ে, তার সত্ত্বেও দীপকের মনে হচ্ছে না যে তাকে বেরোতে হবে নিষ্পরীর এই মায়াজাল থেকে। দীপকের চোখ বুজে আসে ক্রমশ। সে যেন এক কালো গহ্বরের দিকে এগোচ্ছে। কোন অতলে ডুবছে সে নিজেও জানে না। চোখ খুলতেই দীপক ব্যথায় কুকড়ে ওঠে। মাথার পেছনে অসম্ভব যন্ত্রণা বোধ হচ্ছে। সেখানে হাত দিয়ে দেখতেই যাবে, এই সময় দীপক আবিষ্কার করে একটি চেয়ারের উপর বসে আছে। ওর হাত পা শক্ত করে বাঁধা, অল্প একটু নড়বারও উপায় নেই। ও এটাও বোঝে যে সে এখন ছাদেই রয়েছে,
যদিও চাঁদ নেই আকাশ জুড়ে, অথচ এই ছাদেই তো চাঁদের স্নিগ্ধ আলোয় নিশি পরীকে দেখল সে। এখন তো অন্ধকার কেন? দীপক হতবাক। খানিক আগেও তো সে নিশি পরীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ছিল, কিন্তু এখন নিশিপুরীর দেখা পেলেন দীপক? ওর সামনে এসে দাঁড়িয়েছে দিয়া। সেদিকে তাকিয়ে নিজের মনেই হেসে ওঠে সে। আস্তে আস্তে ওর মনে পড়তে থাকে রানার ঘরে বসে দিয়ার সঙ্গে কি কি কথা হয়েছিল ওর। আর যাই হোক, এই মেয়েটা কিছুতেই নিশি পরি হতে পারে না। তবে সবটাই যে ওর কাজ সাজে সেটাও বুঝেছে। নিজেকে ধাতস্থ করতে সময় নেয় দীপক। বাস্তব জগতে তাকে ফিরতেই হবে। আপনি তাহলে আমায় ড্রাগটা দিয়েই ছাড়লেন? আমি কোথায় দিলাম? আপনি তো কতটা জল খেয়ে ফেললেন তখন। জলে ড্রাগটা ছিল, কিন্তু পিসি কিন্তু আমার দলে, তাই না পিসি? বেশি এগিয়ে আসে। তার চোখ মুখ ভীষণ রকম থমথমে। কোথাও কোনো অপরাধ পথের ছায়া পর্যন্ত নেই। পিসি তুমি? কিন্তু কেন? এখনো কিচ্ছু মনে পড়ছে না দীপক? কি কি মনে পড়বে? দিদিকে মনে পড়ে এই ছাদে এমনই এক রাতে আপনারা চারজন? মনে পড়ে? চোখ মুখের ভাব বদলে যায় দীপকের। সেখানে জমা হয় ইতি আর এক রাস লজ্জার কালো মেঘ। দীপকের স্মৃতিপটে ভেসে ওঠে সেই দুঃসহ রাতের স্মৃতি। মনে পড়ে দীপকের লিপির কথা, তার জীবনের প্রথম শিকার। অবশ্য সে একা নয়, তারা চার বন্ধুই সেদিন। লিপির মাই হলো এই পিসি। সে কাজ করতে আসতো রানাদের বাড়িতে, সঙ্গে লিপিও আসতো। রানা আর দীপক তখন সবে 16। লিপি ওর চেয়ে বয়সে খানিক বড় ছিল, সম্ভবত 19 কি 20। আস্তে আস্তে লিপির চেহারা দীপকের মনে পড়ল। বড় মিষ্টি ছিল মুখটা, মায়া ভরা। ওকে পাড়া সবাই বলতো পরীর মতো সুন্দরী। মাকে সাহায্য করার জন্য লিপি যখন কাপড় ধুয়ে নিয়ে বালতি নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠত, তখন লিপির দলকি চালে হাঁটা দেখে রানা আর দীপকের ভেতর ছলকে উঠত মদিরা। সেই মদিরার নেশায় কতবার সিক্ত করেছে তারা নিজেদেরকে। তাদের অবাধ্য শরীর যেন শান্ত হতো লিপির ঘর্মাক্ত চেহারাটা দেখে দেখে। লিপি ছিল তাদের জীবনের প্রথম নারী, যাকে তারা অনায়াসে ভোগ করেছিল, মিশে গিয়েছিল তার শরীরের সাথে। কতবার লিপিকে আড়ালে বলেছিল নিজের ইচ্ছের কথা, তাকেও দেবে বলেছিল রানা। লিপি রাজি হয়নি। গরিবের মেয়ের আবার সতীর্থ, যা চাই তা না পেলে জোর করে হলেও আদায় করতে জানি ওরা। তাই তো তাকে সেই রাতেই মনধার, সম্ভবত কোনো অমাবস্যার রাত, ওরা চার বন্ধু জড়ো হয়েছিল এই ছাদেই। ওদের চোখের সামনে যেন লিপির শরীরটা ছটফট করছিল ছাদে আটকা পড়া হরিণীর মতো। সেই রাতের সমস্ত আধার ক্রমশ জমা হচ্ছিল ওদের চারপাশে। জান্তব সেই অন্ধকার গিলে নিচ্ছিল ওরা নিজেদের ভিতর। অদ্ভুত উন্মাদনা তাকে জানান দিচ্ছিল আজ মানুষ থেকে শপথ হওয়ার দিন। ওদের কিশোর মুখে প্রথমবার দেখা গিয়েছিল চরম হিংস্রতা। যে হিংস্রতায় বড্ড আষ্টি গন্ধ, সেই গন্ধটা রক্তের। মেয়েটা পালাতে চেষ্টা করে, হাওয়াতে হাওয়াতে উঠে দাঁড়িয়েছিল একবার, কিন্তু পারেনি। চুলের মুঠি ধরে ওরা টেনে এনেছিল তাকে, আছড়ে ফেলেছিল মেঝের ওপর। পায়ের তলায় পিষেছিল মেয়েটার হাতে তালু। এটা চিৎকার কানে যায়নি ওদের। ছেড়ে দিন দাদা বাবু, আমার সর্বনাশ করবেন। চুপ মাগি, একদম চিৎকার করবি না, গলা টিপে মেরে ফেলবো সাল। মেয়েটা চুপ করেনি তবু, ক্রমাগত চিৎকার করে চলেছিল একটু সাহায্যের আশায়। ওদের ক্রোধ বাড়তে থাকে। সঙ্গমের আগে অবশ্য এমন অবাধ্যতা আলাদা উত্তেজনা এনে দেয়, কিন্তু এটা চিৎকার রানাদের বিপদ বাড়াতে পারত। রানা এক টানে ছিঁড়ে ফেলে মেয়েটার ঊর্ধ্বাঙ্গের কাপড়, তাই মুখে গুজে দেয় মেয়েটির। চোখ ফেটে জল বেরিয়ে আসে মেয়েটার, গলা দিয়ে শুধু গোগো আওয়াজ। পুরো শরীরটা কাঁপছে, শেষ চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর, যদি বাঁচানো সম্ভব হয়, কিন্তু পারেনি সে। দীপক ওর হাত মুচড়ে দেয়, মেয়েটির চিৎকার গলাতেই আটকে যায়। অসহ্য যন্ত্রণায় মুখ বেঁকে যায় তার। সৌভিকের মজা লাগছিল ভীষণ। ছোটবেলায় বাবার সাথে গিয়ে মুরগি কাটা দেখেছিল দোকানে। মুরগির গলাটা যখন কাটা হয়, তখন সে ওর টানা ছাপটাতে থাকে, ভাবে বেঁচে যাবে। মেয়েটির দশাও ঠিক তাই। আছড়ে কামড়ে রক্তাক্ত করে তার কোমল নারীত্বের ঊর্ধ্বভাগ। মেয়েটি মাঝে মাঝে কেঁপে উঠছে শুধু। এবার ওরা চারজনেই প্রস্তুতি নেয়, তাদের পুরুষত্ব প্রমাণের সময় এসেছে। তাড়াতাড়ি নিজেদেরকে অনাবৃত করে তারা। মেয়েটা মাঝে মাঝে তাকাচ্ছে তাদের দিকে, তারপর আবার মুখ ফিরিয়ে নিচ্ছে। জানি, হ্যাঁ
মজা পাচ্ছিস না? বল 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 বল। আসল মজা তো এবার পাবি। সুখ কাকে বলে? তুই তো শালি কুমারী এখনো, তাই না? হ্যাঁ, বুঝি শরীরের মজাই আলাদা। হ্যাঁ, অবশ্য আমারও প্রথম রাত আজ। কিছু সাথে আর জীবন মনে থাকতে রাতটা কোনো বেটা আমার মতন তোকে সুখ দিতে পারবে না। শুধু চুপ মজা নিয়ে যাচ্ছ। নিজেকে অনাবৃত করেই ওরা একে একে ঝাঁপিয়ে পড়ে নিজ গন্তব্যের উদ্দেশ্যে। 1 ইঞ্চিও ফাঁক থাকবে না দুটো শরীরে, মিশে যাবে পুরোপুরি। লিপির শরীরের সাথে নিজের শরীর মিশতেই জমিকর্ষণের মতো মেয়েটিকে চষে ফেলছিল ওরা। কতক্ষণ ধরে তা জানে না, ওদের মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত নিষিদ্ধ সুখ জড়ো হয়েছে লিপির শরীরের প্রতিটি ছিদ্রে আর ভাঁজে। আরে এই সুখ অবর্ণনীয়। গলা কাটা মুরগির মতো ছটপট করতে থাকা লিপি একসময় নিস্তেজ হয়ে আসে। ঠান্ডা হয়ে আসা শরীর চুষতে উত্তেজনা নেই, ওরা গলা টিপে ধরে লিপির। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল ওর, হাত পা ঝাঁকাতে থাকে লিপি জোরে জোরে। ওদের বলিষ্ঠ মুঠো থেকে ছাড়তে চাইছিল নিচের গলা। ধর্ষিত হয়েও বাঁচার ইচ্ছে তখনও তার ছিল। গলা দিয়ে বেরিয়ে আসছিল গোয়ানি। উল্লাসিত ওরা আবারও ভেসে ওঠে। আরো লাফা, ছটফট কর। শালি শালি তো শরীর তো সোনার খনি রে। কত সুখ, এত আরাম। ওরা অনুভব করছিল ওদের শব্দ শান্ত হওয়া পুরুষাঙ্গ যেন ভিজে যাচ্ছে কোনো উষ্ণ তরলে। লেপের জনিরেশ থেকে চুইয়ে চুইয়ে বেরিয়ে আসছে রক্ত। সমুদ্র মন্থনে সেদিন সেই ছিদ্র দিয়ে অমৃত নয়, বেরিয়ে এসেছিল রক্ত, ধর্ষিতার রক্ত। ততক্ষণে থেমে গিয়েছিল লিপির স্পন্দন চিরতরে। তার ছটফটানি, বাঁচার শেষ ইচ্ছে হারিয়ে গিয়েছিল শেষ কোয়ানিতে। রানা লিপির মুখ থেকে কাপড়টা বের করে নেয়। ওর খোলা চোখ দিয়ে তখনও নোনা জলের ধারা নেমে চলেছে। হয়ে থাকা মুখের এক পাশ দিয়ে গড়িয়ে পড়ছে লালা রস। মাথার এক পাশ কেটে গিয়েছিল আগেই। দীপক বারবার ধাক্কা দিচ্ছিল লিপিকে, গালে মুখে থাপড় দিয়ে জাগানোর চেষ্টা করছিল। এই লিপি, ওঠ। এই লিপি, কথা বল। এই লিপি, এই লিপি, ওঠ। এই লিপি, কথা বল। এই ওরা বলছে সব শেষ। ভয় পেয়ে যায় ভীষণ। শরীরের উত্তেজনা নামতেই ওরা বলছে কি সর্বনাশটাই না হয়েছে। কি করবে বুঝতে পারে না। কিছুক্ষণ ভাবার পরেই দীপকের চোখ চায় চিলে কোঠার ঘরটায়। সেই ঘরে রাখা ছিল কেরোসিন। কিছু না ভেবেই লিপির চেহারার অনেকটাই কেরোসিন ঢালে। তারপর একটা দেশলাই কাঠি জ্বলে ওঠে দীপকের হাতে। পুরো শরীরটা জ্বলতে থাকে সেই অমাবস্যার রাতে। তারপর ওরা আধপোড়া শরীরটাকে একটা বস্তায় পুরে ফেলে এসেছিল মজা পুকুরে। কেউ লাশটা চিনতেই পারেনি প্রথমে। অপরাধী ধরা তো অনেক দূরের কথা, অপরাধ করে ধরা না পড়লে অপরাধী একটা আলাদা স্বস্তি পায়। ওরা সেদিন সেটাই উপভোগ করেছিল। নিজেদেরকে বড্ড চালাক মনে হচ্ছিল ওদের। আর ধরা পড়ার সুযোগ নেই। সব মনে পড়লো? নেয়ার এই প্রশ্নে যেন ঘুর কাটে দীপকের। চিন্তার জাল থেকে ছিটকে বেরিয়ে আসে সে। কেন করলেন এসব? এত বছর আগের একটা ঘটনার জন্য এতগুলো খুন করলেন, কিন্তু কেন? কারণ ঘটনাটি আপনাদের কাছে এতটাই সামান্য হয়ে উঠেছিল যে লিপির কথাই আপনারা ভুলে গেছেন। যে শাস্তি আপনাদের তখন পাওয়ার কথা ছিল তা দেওয়ার সময় আজ এসেছে। কিন্তু কিন্তু আপনি এত কিছু জানলেন কিভাবে? এই ট্রাকটা আবিষ্কৃত না হলে আমার কিছুই জানা হতো না। আমি অমিতকে অ্যাসিস্ট করতাম ঠিকই, তবে এই ট্রাকটি আবিষ্কারের মূল হোতা আমি নিজে। ওকে এতটাই ভালোবেসেছিলাম যে আমার আবিষ্কারের ক্রেডিটটাও আমি হাসতে হাসতে ওকে দিয়ে দিই। অন্ধ ছিলাম আমি। আমরা যেদিন বুঝতে পারি ড্রাগটি ব্যবহারের উপযোগী হয়েছে, দুজনে পরামর্শ করি ও অমিতের উপর খানিকটা প্রয়োগ করা হয়। মনে মনে অবশ্য ভয় পেয়েছিলাম যদি যদি হিতে বিপরীত হয়, কিন্তু ড্রাগের প্রভাবে যা বলতে শুরু করলো তা ছিল আরো অনেক বেশি ভয়ঙ্কর। সেখানেই আমি প্রথম লিপির কথা জানতে পারি। অমিত সজ্ঞানে আসার পর অবশ্য ওর কিছুই মনে ছিল না। সবটাই তখন অবচেতন মনের অতলে ডুবে গেছে। আপনি ভাবুন তো একবার, তখন কি অবস্থা আমার। সারা জীবন যে মানুষটার নামে সঁপে এসেছি, যার সঙ্গে আত্মার সম্পর্ক জুড়েছি, শরীর মন দুটোই যায় তখন সেই মানুষটা নাকি রেপিস্ট, একজন খুনি। এই চরম সত্যিটা আবিষ্কার করার পর অমিতকে দেখলেই আমার গা ঘিরঘির করতো। ও স্পর্শ করলেই পবিত্র
সঙ্গে মিলনের রাতগুলো অসহ্য যন্ত্রণার মনে হতো। ও যেন মনে মনে আমাকেও ধর্ষণই করছে। অথচ এই ঘটনা জানার আগে অব্দি যে অমিতকে আমি জানতাম, তাকে এখনো মিস করি। কিন্তু এই ঘটনা মনে এলে অমিতের ছবি দেখলেও গা গুলিয়ে ওঠে আমার। জানেন, কয়েক রাত এমনও মনে হয়েছে মাথার নিচের পলিশটা দিয়ে ওর মুখের চিপাতি চিরতরে বন্ধ করে দিয়ে ওর শ্বাস প্রশ্বাস। কিন্তু ও তো একা নয়, আপনারা চারজনই সমান অপরাধী, সবাই তো শাস্তি পেতে হবে। মিথ্যে বলবো না, প্রথম ভেবেছিলাম থাক, অতীতের কথা টেনে সুখের সংসারে আগুন লাগানো কেন, কিন্তু পারিনি। অমিতকে আমি ক্ষমা করতে পারিনি। কৈশোরে যারা এত বড় অপরাধ করতে পারে, তারা যে ভিতরে ভিতরে নরকের কীট, সেটা তো প্রমাণ হয়েছে ড্রাগের প্রভাবে আপনাদের কামুক ব্যবহার। একজন ধর্ষককে কখনো ক্ষমা করা যায় না দীপক। সেখানে তো আপনারা লিপিকে বাঁচতে অব্দি থাকবে। একটা মেয়ে, সে বেঁচে থাকলে হয়তো অনেক কিছু করতে পারতো। একজন মানুষ হয়ে আরেকটা মানুষের বাঁচার অধিকার কিভাবে কেড়ে নেওয়া যায়? আমি এটাও জানি, লিপিকে হত্যা করার মূল মাথা আপনিই পুড়িয়েছিলেন ওর আইডেন্টিটি লুকানোর জন্য। হয়তো তখনও একটু প্রাণ অবশিষ্ট ছিল ওর মধ্যে, কিন্তু আপনারা সেটুকুও শুষে নিলেন। আপনি আপনি কি যেন বলেছিলেন? আপনি মাঝারি মানের স্টুডেন্ট, তাই তো? আপনার বাবা বলতো মধ্যমানের মানুষদের কখনোই পুরোপুরি বোঝা সম্ভব নয়। তারা কখন বোকামি করে আর কখন নিজেদের ব্রিলিয়েন্সি দেখায়, কিছুই ঠাহর করা যায় না। আপনি নিজেকে মধ্যমানের বলতে পারেন ঠিকই, কিন্তু আপনার চার বন্ধুর মধ্যে সব থেকে চালাক কিন্তু আপনি। সেটা আপনি নিজেও অস্বীকার করতে পারবেন না। দীপকের চোখে মুখে খেলে যায় শয়তানি। মেয়েটাও তাকে ঠিকই বুঝতে পেরেছে, সে আসলেই ভীষণ চালাক। মনের ভাব চেপে রেখে সে দিয়াকে আরেকটু ব্যস্ত রাখতে চেষ্টা করে। ওর আরেকটু সময় দরকার। অমিতের ব্যাপারটা না হয় সহজ ছিল, ল্যাব, অমিত, বিস্ফোরণ, আপনার কাছে সহজ অপশন ছিল। রানার সৌমেনকে কিভাবে? রানার ব্যাপারে পিসিমা না থাকলে হতো না। অবশ্য ড্রাগের নেশায় আমি ওকে টেনেছিলাম। কিভাবে টেনেছিলাম সেটা আশা করি খোলসা করে বলতে হবে না। আর সৌমেন, ও তো অনেক আগে থেকেই আমার উপর দুর্বল। অমিতের মৃত্যুর পর সেই দুর্বলতা আরো প্রকাশ পাচ্ছিল। প্রায় আমার বাড়িতে আসতো, ইদানিং তো নিয়ম করে রোজই আসতো। আমি তো এই সুযোগ হাতছাড়া করিনি, নিয়ম করে ড্রাগ দিতে থাকি চা বা কফির সঙ্গে। শেষে এসে সময় বুঝে গাড়ির কারসাজি করাটাও খুব একটা শক্ত কিছু ছিল না। আপনি তো ভীষণ বুদ্ধিমতী। জানি, বুদ্ধিমতী বলেই তো আজ আমিও খুনি। বোকা হলে সব জানতে পেরেও চুপ থাকতাম, কিন্তু কিছু করার নেই দীপক, আমাকে এটা করতেই হতো। নেন, অনেক কথা হয়েছে। আশা করি আর কোনো প্রশ্ন আপনার মনে ঘুরপাক খাচ্ছে না। আপনার মৃত্যুর আগে সবটা পরিষ্কার করে দিলাম, যাতে নরকে গিয়ে প্রশ্ন উত্তর হাত রাখেন। নাও বেশি কেরোসিনের ক্যানটা নিয়ে আসো তো। রানাদের এই বাড়িটার সুবিধা একটাই, লোকালয় ছিল অনেকটা ভিতরে। আপনার চিৎকার কখনোই কারো কানে পৌঁছবে না। সেদিনও যেমন লিপির চিৎকার পৌঁছয়নি। আপনাকে চেন তো পড়তে হবে দীপক। রানাকে আপনিই তো বারবার উস্কেছিলেন এই অপরাধ করবার জন্য। বাকি দুই বন্ধুকে আপনিই জড়ো করেছিলেন ছাদে। আপনি সবসময় পেছন থেকে কলকাঠি মেরে গিয়েছেন। আপনার জন্য বিশেষ শাস্তি তো অবশ্যই প্রযোজ্য। নাও বেশি, দেরি করো না, রাত কিন্তু বাড়ছে। বেশি ধীরে ধীরে এগিয়ে যায় দীপকের দিকে। তার বুকের ভেতর আজ একটা শোকের পাথর পুরোপুরি নেমে যাবে। সব সত্য আন্দাজ করেও এত বছর বোবা হয়ে সেবা করে গেছেন মেয়ের খুনিদের। কত পাপ জমা হয়েছে তার পরজীবনের খাতায়। মা হিসেবে নিজেকে শত শত ধিক্কার দিয়েছে সে মনে মনে, কিন্তু আজ সেই ধিক্কার থেকে মুক্তি পাবে সে। গরিব মানুষেরা আইনের বিচার পায় না, সে সব তো বড় লোকের জন্য। এটিও বিচার পায়নি। এত বছর পর সঠিক বিচার হলো মেয়েটার সঙ্গে। বেশি দীপকের শরীরে ঢালতে থাকে কেরোসিন। দীপক কিন্তু একেবারে চুপ, তার চোখে মুখে কোথাও ভয় ছাপ পর্যন্ত নেই। অথচ মৃত্যুর এত কাছে এসে তার তো ভয় পাওয়ারই কথা, কিন্তু সেই ভয় তার নেই কেন? বরং খুব কাছ থেকে দেখলে বোঝা যেত ওর চোখে মুখে জেগে উঠছে অসম্ভব এক ক্রূরতা। বেশি যখন দীপকের অনেকটা কাছে, আচমকা দীপকের হাতের বাঁধন যেন খুলে যায় কোনো অদ্ভুত ম্যাজিকে। খুব দ্রুত একটা ধারালো ছুরি সহ দীপকের হাত উঠে আসে, আর ছুরিটা বেঁধে যায় পিসির একদম পেটের মাঝখানে। আচমকা এই আক্রমণে চমকে যায় পিসি, তার হাত থেকে খসে পড়ে কেরোসিনের ক্যানটা। অসহ্য যন্ত্রণা অনুভব হয় তার। ছুরিটা বেরিয়ে আসে পেট থেকে, তারপর আরো দ্রুত আবার বেঁধে যায় পেটে। এভাবে আরো দুবার মাটিতে লুটিয়ে পড়ে বৃদ্ধ পিসি।
ঘটনার আকস্মিকতায় সে চিৎকার করতেও ভুলে গিয়েছিল। শুধু রক্তাক্ত পেটে দু হাত চেপে চোখ মুখ পুচকে চোখ বুজে ফেলে সে। ছাদের মেঝে ভিজে যাচ্ছে রক্তের ধারায়। দিয়া যেন পাথর হয়ে গিয়েছে। এরকম ভাবে সবটা শেষ হয়ে যাবে ও ভাবেনি। ও এতটাই হতবাক যে পিসির দিকে এগিয়ে যেতেও সে ভুলে গেল। যে দৃষ্টিতে খানিক আগেও ছিল পরিতৃপ্তি, এখন সেখানে জমা হয়েছে পরাজয়ের গ্লানি। ও জানে এবার তার পালা। একবার যার হাতে মানুষের রক্ত লেগেছে সে শত শত খুন করতে পারে। দিয়া চাইলেই পালানোর চেষ্টা করতে পারে, চিৎকার করতে পারে, কিন্তু কোনোটা করেই লাভ হবে না। শয়তানটা যে নিজের পকেটে ধারালো অস্ত্রটি নিয়ে ঘুরে বেড়াচ্ছিল সেটা পুরোপুরি চোখ এড়িয়ে গিয়েছিল। আর সেখানেই বড় ভুলটা হলো ওদের। কি করবে এবার দিয়া? মৃত্যুর কাছে মাথা নত করবে সহজে? জিতে যেতে দেবে এক পাপিষ্ঠকে? নাকি নাকি একবার, শুধু একবার লড়বে দিয়া নিজের শেষটুকু দিয়ে? না, দিয়া হারতে শেখেনি। এই হাতেই নিজের ভালোবাসার মানুষকে সে হত্যা করেছে। তারপরেও তো সে বেঁচে ছিল শুধু আজকের দিনটার জন্য। এত সহজে পরাজয় স্বীকার করবে? কখনোই না। দীপক অসম্ভব এক জিঘাংসা নিয়ে এগিয়ে আসে দিয়ার দিকে। দিয়া একবার চোখ বুজে লিপির চেহারাটা মনে করার চেষ্টা করে। পিসি দেখিয়েছিল তাকে অসম্ভব মায়াবী এক মেয়ে ছিল লিপি। সেই মায়াবী চেহারাটা মনে করতে করতেই চোখ খুলে দিয়া। ওর হাতে তখন আঁকড়ে ধরা একটা দেশলাই। একবার শুধু কাঠিটা চালাতে পারলেই ফুটিয়ে মারা যাবে জানোয়ারটাকে। দীপক কাছে আসতেই দেশলাই চালায় দিয়া। কাছে আসবেন না, এই জ্বলন্ত কাঠের স্পর্শই আপনাকে শেষ করার জন্য যথেষ্ট। আপনি কি ভাবছেন আমি এখনো নিজের মৃত্যুর জন্য চিন্তিত? আমি বাঁচি মরি আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু কিন্তু আপনাকে আমি শেষ করেই ছাড়বো। যদি বা মরি তবে আপনাকে সঙ্গে নিয়ে মরবো। এই বলে দীপক চঙ্গি নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ে দিয়ার ওপর। দিয়ার হাতের জ্বলন্ত কাঠিটা স্পর্শ করেছে দীপক। আগুন ধরে যায় দীপকের পোশাকে। আগুনে আজ দীপককে পীড়া দিতে শুরু করেছে ঠিকই, কিন্তু শক্ত সারাশির মতো সে আঁকড়ে ধরে আছে দিয়াকে। কিছুতেই তাকে এই বাহুবন্ধনী থেকে বেরোতে দেবে না সে। দিয়া শরীরের সব শক্তি দিয়েও কিছুতেই নিজেকে ছাড়িয়ে নিতে পারছে না। ইতিমধ্যেই ওর শরীরেও আগুন লাগতে শুরু করেছে। এইভাবে মৃত্যুই কি তবে ওর ভবিতব্য? যাই হোক, তবুও এক শয়তানকে তো সে শেষ করতে পেরেছে। দিয়া শরীর ছেড়ে দেয় আস্তে আস্তে। মৃত্যুর কাছেই নিজেকে উজাড় করবে এখনো। ওর দায়িত্ব তো শেষ, কিছু কিছুটার নেই। বেঁচে থাকার কারণও তো নেই আর। ও থেকে গেলেই বা কার কোন লাভ হবে? হঠাৎ দিয়া মাথায় কার যেন ছোঁয়া পায়। এক বোঝা চোখেই সে তাকায় সামনে। শুভ্র পোশাকে বিরাট ডানাওয়ালা অপরূপ সৌন্দর্যের অধিকারিণী এক নারী, যার জ্যোতি হার মানাচ্ছে চাঁদের আলোকেও। দিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, কে তুমি? আমি যে নিশিকরি গো। কিন্তু তুমি তো শুধু কল্পনা, তুমি তো সত্যি না। আমার সত্য মানলে আমি বাস্তবের চেয়েও বেশি। তুমি কেন এলে? তোমায় উঠতে হবে যে এই শয়তানের থেকে বেরোতেই হবে তোমার। তোমার যে বড় দরকার। কাদের দরকার আমার? সে সমস্ত লোকেদের যারা বাঁচতে চেয়েছিল বা যারা বেঁচে থেকে মৃত। আমি তো পারছি না। পারতে তোমায় হবে। আমি আছি তো। এসো, আমার হাত ধরো। এসো। দিয়া নিশিপরির হাত ধরে। তার ধরার সঙ্গে সঙ্গে ওর শরীরের সমস্ত দগ্ধ জায়গা যেন শীতল হয়ে যায় হিমের ভেতর। জ্বলতে থাকা দীপকের শরীরটা যেন হাতের আগল খুলে দেয়। দিয়া নিজেকে মুক্ত করে সহজেই। দেখলে তো কত সহজেই হয়ে গেল। তুমি শুধু শুধু ভয় পাচ্ছিলে। তুমি কি লিপিকে দেখেছো? তুমি কি জানো আজ খুশি কিনা? হ্যাঁ, ও তো আমার সঙ্গেই থাকে পরিদের দেশে। ও এখন আমার মতোই এক মিষ্টি পরি। ও কি তোমার মতোই স্নিগ্ধ যেমন আগে ছিল? একটু পাল্টেছে। এখনকার মিষ্টি পরিদের শুধু চাঁদের মতো স্নিগ্ধ হলেই চলে না, আগুন জ্বালাতেও জানতে হয়। পুড়িয়ে ছাই করতে হয় সব পাপীদের ও তাদের ঠিকানাদের। আচ্ছা, তুমি এবার নিচে নেমে যাও। আমার একটা কাজ বাকি আছে। কি কাজ? দহন লীলা দেখবি? নিচে যাও,
আপনা থেকেই দেখতে পাবে। ছাদের দরজা খোলাই ছিল। রিয়া দরজা দিয়ে বেরিয়ে আসে উৎভ্রান্তের মতন। ওর পুরো শরীরটা টলছে। নিশিপুরি কি সত্যি নাকি মিথ্যা, নাকি নাকি এতক্ষণে সবটাই ওর কল্পনা ছিল? রিয়ার মাথা কাজ করছে না। টলতে টলতে ও পড়ে যায় মাটিতে। ওর দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। পুরোপুরি চেতনাহীন হওয়ার আগে ও দেখলো পুরো বাড়িটা চলছে অদ্ভুত নীলচে এক আগুনে। সেই আগুনের আঁচ নেই, ও নেই, কিন্তু অদ্ভুত এক তীব্রতা আছে যা মুহূর্তে এই বাড়িটাকে গিলে খাচ্ছে আর উখড়ে দিচ্ছে ছাই। অবশেষে জ্বলছে নরকপুরী। আহ, কি শান্তি! পুরোপুরি চোখ বোঝার আগে তিয়ার মনে হয় আগুনের স্ফুলিঙ্গ থেকে যেন জন্ম নিচ্ছে এক একটা জোনাকি। তারা মুক্ত হয়ে মিশে যাচ্ছে এই কালো আকাশে। চোখ বুঝে আসে তিয়ার। তার মুখে এক তৃপ্তির হাসি। কেমন লাগলো বন্ধুরা আজকের গল্পটি? অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। এই রকম গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে চলুন, যাতে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসতে পারি। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণের জন্য গুড বাই।